তিশা এসে ঠাস করে থাপ্পড় মেরে বলে, কেন করলে এমন? কেন ঠকালে আমাকে? নিজের পরিচয় কেন গোপন করলে? কেন কেন কেন? বেবি তুমি ভুল ভাবছ। তিশা জাস্ট শার্ট আপ, আমি কোনো ভুল ভাবছি না। কোথায় গিয়েছিলে আজ তুমি? খুন করতে, তাই তো? আমি সব দেখেছি, আমি ভুল না। কেন এমনটা করলে বলো? আমার বিশ্বাস নিয়ে এভাবে খেললে? তুমি একজন খুনি, আই হেট ইউ। দেখেছ মানে? অবাক হয়ে বলল তিশা। হ্যাঁ, তুমি বাড়ি থেকে যাওয়ার পর আমিও তোমাকে ফলো করে যাই। সন্দেহ তো আমার সেদিনই হয়েছিল। এদিন তুমি আমাকে তোমার শার্ট দিয়েছিলে আর ওই শার্টে আমি রক্ত দেখেছিলাম। হোয়াট হোয়াট আর ইউ সেইং? তিশা, ইয়েস মিস্টার শুভ। সরি সম্রাট খান, বিলিভ হচ্ছে না। ওয়েট, আমি শার্ট নিয়ে আসছি। তিশা গিয়ে শার্টটা নিয়ে আসে, এটাতে স্পষ্ট রক্ত লেগে আছে। তিশা এবার কি বলবে? ইয়েস, আমি সম্রাট খান, আমি কোনো শুভ বা অজানা নই। এ দুটো নামই নকল, ছদ্মনাম। ওকে, এবার বলো কি দেখেছ তুমি? তিশা, তাহলে শোনো। অতীত। শুভ রূপী সম্রাট বাড়ি থেকে যাওয়ার পর তিশা ওকে ফলো করে যায়। শুভ গাড়িতে যখন ওঠে তখন মুখ দেখা যায়, বাট গাড়ি থেকে যে নেমে আসে তাকে দেখে তিশা চমকে যায়, কারণ গাড়ি থেকে নামে সম্রাট খান। সম্রাট খান যে শুভ তিশা তখনও বোঝে না। তিশা ভাবে শুভ হয়তো গাড়িতে আছে। সম্রাট গাড়ি থেকে নেমে একটা পোড়া বাড়িতে ঢোকে। এখানে অনেক বডিগার্ড আছে আর একটা লোককে চেয়ারে বেঁধে রেখেছে। সম্রাট গিয়ে লোকটার সামনের চেয়ারে বসে, লোকটা ভয় কাঁপছে। তিশা এই সুযোগে গাড়ির কাছে চলে আসে, কিন্তু গাড়িতে আর কেউ নেই। তিশা ও ধীর পায়ে পোড়া বাড়ি চলে আসে আর ও লুকিয়ে পড়ে। এদিকে সম্রাট বাঁকা হেসে বলে, সো এবার কি করবি তুই? লোকটা আমাকে ছেড়ে দিন। সম্রাট, হাহা ভেরি ফানি, তোকে ছাড়ব? সম্রাট ধরতে শিখেছে, ছাড়তে না। বলেই নিজের কাছে থাকা ধারালো ছুরিটা লোকটার পেটে ঢুকিয়ে চিৎকার করে বলে ওঠে, তোকে বলেছিলাম না আমার সাথে বেইমানি করিস না? তুই কি করলি? সেই আমার প্রজেক্ট অন্য একজনকে দিতে গেলি। এবার যা উপরে গিয়ে প্রজেক্ট দে। বলেই ছুরি দিয়ে লোকটার পেটে অনবরত আঘাত করল। এরপর আঘাতের জায়গায় গুঁড়া মরিচ দিতে লাগলো আর সাথে পাগলের মতো হাসি। লোকটা মৃত্যুর কোলে ঢলে পড়ল। গার্ডরা ভয় থরথর করে কাঁপছে। তিশা ও ভয় কাচুমাচু হয়ে মনে মনে বলল, শুভ কোথায় গেল? সম্রাট, রিয়াজ, এটাকে ফেলে দে, আমি যাচ্ছি। ফার্স্ট এটাকে গুম কর। রিয়াজ, জি স্যার। সম্রাট বের হওয়ার আগেই তিশা বেরিয়ে গাছের পিছনে লুকিয়ে পড়ে। সম্রাট ওখান থেকে বেরিয়ে এই মুখের মাস্কটা একটানে খুলে ফেলে। তিশা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, ওর মুখ দিয়ে বেরিয়ে আসে, শুভ। সম্রাট, এখন বাড়ি যাই। যেই সম্রাট গাড়িতে উঠবে এর মাঝে ওর ফোনে আসে। সম্রাট ফোনটা রিসিভ করে। হ্যালো। ও পাশ। সম্রাট আশেপাশে তাকিয়ে বলে ওঠে, ইয়েস ডক্টর, অজানা বলছি। এনিথিং রং? এবার তিশার মাথায় আকাশ ভেঙে পড়ল। সম্রাট কথা বলে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে হসপিটালে চলে যায় আর তিশা কান্না করতে করতে বাড়ি চলে আসে। বর্তমান। সম্রাট থম মেরে বসে আছে। তিশা চেঁচিয়ে বলল, এখন চুপ করে আছো কেন? আজ আর কিছু লুকাবো না। তিশা, লুকাবে কি করে? সব তো আমি জেনেই গিয়েছি। তোমার সাথে আমি থাকব না, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। তিশার চলে যাওয়ার কথা শুনে সম্রাটের মাথায় আগুন ধরে গেল। তিশা দরজা খুলে বের হতে গেলেই সম্রাট তিশার হাত চেপে ধরে বলে, কি বললি তুই? আমার কাছ থেকে চলে যাবি? তিশা ভয় পেয়ে গেল। সম্রাটের চোখ মুখ লাল হয়ে আছে। তিশা, তুমি ছাড়ো আমাকে। সম্রাট, ছাড়ব বলে ধরিনি জান। যখন জেনেই গিয়েছ সব, তাহলে এটাও জেনে নাও তুমি এখান থেকে কোথায় যেতে পারবে না। আমি যেতে দেব না। তোমার জন্য নিজেকে নিজে আঘাত করেছি। সম্রাট থেকে শুভ হয়েছি, এখন ভাবছ তো? সম্রাট থেকে শুভ কবে হলাম? ওয়েল বেবি, আমি নিজেকে কাভার করতাম ঠিক। আচ্ছা তুমি বলো তো, শুভ হয়ে আমি তোমার সামনে কবে গিয়েছিলাম? তিশা, 1 বছর আগে স্কুলে।
সম্রাট রাইট 1 বছর আগেই আমি চেয়েছিলাম দুনিয়ার সামনে আসতে, প্রেস কনফারেন্সেস বাইকে নিজেকে দেখাতে গাড়িতে যাচ্ছিলাম, বাট ওই দিন স্কুলের সামনে তোমাকে দেখি চোখ আটকে গিয়েছিল। মাফিয়া সম্রাট খানিকটা পিচ্চিকে ভালোবেসে ফেলেছিল। আমি জানতাম সম্রাট হয়ে তোমার সামনে গেলে তুমি আমাকে ভয় পাবে, দূরে থাকবে। মনে করে দেখো, রুমাল বেঁধে আমি তোমার সামনে গিয়েছিলাম, কিন্তু তুমি আমার নাম শুনেই ভয় পেয়ে কান্না করে দিয়েছিলে। সেদিন আমি প্রেসের সামনে যাইনি, সারা রাত ভাবতে থাকি কি করব। আইডিয়া পেয়েও যাই, শুভ হয়ে তোমার সামনে যাই, কথা না বললেও সেদিন তুমি ভয় পাওনি। হয়ে যাই সম্রাট থেকে শুভার। যদি অজানার কথা জানতে চাও, আমি একজন ডক্টর ও বাঠা। আমি অজানা সেজে আছি মানুষের পাশে থাকার জন্য। আমি বিনা কারণে কাউকে খুন করি না, জান, ট্রাস্ট মি। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তোমার জন্য আমি কলেজে অ্যাডমিশন নিয়েছি, গার্ডদের সামনে নাটক করেছি, ভাঙচুর করেছি, যাতে ওরাও ভাবে শুভ অজানা সম্রাট আলাদা লোক। নিজেকে নিজে গুলি করিয়েছি যাতে তুমি ডাউট না করো, বাট তুমি জেনেই গেলে। তিশা: হ্যাঁ, কারণ সত্যি গোপন থাকে না। সম্রাট: আই ডোন্ট কেয়ার, বাট তুমি যাবে না। তিশার: যাব, তোমাকে ডিভোর্স দেব। সম্রাট অগ্নি দৃষ্টিতে তাকিয়ে ঠাস করে তিশাকে থাপ্পড় মারলটাল সামলাতে না পেরে তিশা ফ্লোরে গিয়ে পড়ল। সম্রাট তিশাকে টেনে তুলে গাল চেপে ধরে বলল, কি বললি তুই? আমাকে ডিভোর্স দিবি? এত বড় সাহস তোর? আর একবারও যদি আমাকে ছেড়ে যাওয়ার কথা বলিস, তোর কি হাল আমি করব তুই জানিস না। আমি যেমনই হই তুই আমার সাথেই থাকবি, তুই চাইলেও তুই আমার আর তুই না চাইলেও তুই আমার। তিশা: থাকব না আমি তোর সাথে, তুই একটা খুনি জানোয়ার। সম্রাট: কি আমি জানোয়ার? তিশা: শুধু তাই না, তুই একটা পাগল, সাইকো। সম্রাট যেন এবার অগ্নিমূর্তি হয়ে গেল, নিজের সব শক্তি দিয়ে তিশাকে থাপ্পড় মারল। তিশা নিচে পড়ে গিয়ে খাটের কোনায় লেগে কপাল কেটে সেন্সলেস হয়ে গেল। সম্রাট তাড়াতাড়ি তিশার কাছে এলো। সম্রাট: জান, কি হলো তোমার? জান, কথা বলো আমার সাথেও। গড, এটা কি করলাম আমি? সম্রাট নিজেই তিশাকে দেখল, তিশার কপাল কেটে রক্ত পড়ছে। সম্রাট তাড়াতাড়ি ব্যান্ডেজ করে দিল। তিশাকে বিছানায় শুইয়ে দিয়ে তিশার একটা হাত ধরে কান্না করতে করতে বলল, কেউ খুনি হয়ে জন্মায় না জান, ভাগ্য কখন কাকে কি বানায় কেউ জানে না। তোমাকে আমি ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে গেলে আমি তোমাকে মেরে ফেলতে বাধ্য হব, এরপর নিজেও মরব। কথাগুলো বলার সময় সম্রাটের চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। হ্যাঁ, কান্না করছে সম্রাট। 7 বছর আগে সম্রাট লাস্ট কান্না করেছিল, আর আজ আবার কান্না করছে। সম্রাট চোখের পানি মুছে রুম থেকে চলে যায়। ক্ষণ ওর দাদুভাই ডাকে। সম্রাট: হ্যাঁ দাদু, বলো। দাদুভাই শুভ, তুই? সম্রাট ওনাকে থামিয়ে বলে, আর শুভ বলতে হবে না, এখন থেকে আমাকে আমার নামেই ডাকবে। দাদুভাই, কিন্তু তুই যে বলেছিলি। সম্রাট: হ্যাঁ, আবার আমিই বলছি। এর মাঝে নিলয় এসে বলে, ভাই, কি নিয়ে কথা হচ্ছে? সম্রাট: না, তেমন কিছু না। নিলয়ও: ওয়েল, আমি তাহলে যাচ্ছি। দাদুভাই, কোথায় যাচ্ছিস? নিলয়ও: দাদু, বাড়ি বসে বোর লাগছে, তাই একটু বাইরে থেকে ঘুরে আসছি। বাই দাদু, বাই ভাই। সম্রাট সোফায় বসে আছে, চোখ ছলছল করছে ওর। দাদুভাই, দাদুভাই, কি হয়েছে তোর? সম্রাট: দাদু জানো, আজকে মমো, ড্যাড আর শ্রেয়াকে খুব খুব বেশি মনে পড়ছে। কেন হলো এমন? শ্রেয়া সম্রাটের একমায় বোন ছিল। দাদুভাই, মন খারাপ করিস না দাদু, তুই কান্না করলে কি ওরা ফিরে আসবে? সম্রাট: আমি কান্না করছি না। বলে সম্রাট রুমে চলে যায়, আর ওর দাদুভাই মলিনভাবে তাকায়। সম্রাট রুমে গিয়ে দেখে তিশা বসে আছে। সম্রাট যেন নিজের জান ফিরে পেয়েছে, দৌড়ে গিয়ে তিশাকে জড়িয়ে ধরে বলে, জান, তুমি ঠিক আছো? আমি কতটা টেনশন করছিলাম। তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি, তোমাকে নিজের হাতে খাইয়ে দেব। তোর মতো জানোয়ারের হাতে আমি কিছুতেই খাবার খাবো না, এর থেকে বিষ খাওয়া আমি বেশি পছন্দ করব।
তিশার কথায় সম্রাট দাঁড়িয়ে পড়ে। সম্রাটের রাগ উঠে যায় আর তিশার বিষ খাওয়ার কথা শুনে তো রাগে থরথর করে কাঁপছে, চোখ দুটো রক্ত বর্ণ ধারণ করেছে, উল্টো দিকে ঘুরে যেতে গিয়েছিল তিশার কথা শুনে চট করে ফেরে ওর দিকে। সম্রাটকে দেখে তিশার জান যায় অবস্থা, তবুও বলে, আমাকে মারতে এসেছিস না? নে আমাকে মেরে ফেল, অন্তত তোর থেকে মুক্তি তো পাব। সম্রাট তিশার কাছে এসে ঠাস করে তিশাকে থাপ্পড় মেরে চেঁচিয়ে বলে, আমি তোকে কেন মারব? আমি তোকে ভালোবাসি, তুই কেন বুঝিস না? আর কি বললি আমি জানোয়ার? আমার হাতে খাওয়ার থেকে তুই বিষ খাওয়া বেশি পছন্দ করবি? দাঁড়া, তোকে তো আমার হাতেই খেতে হবে। বলে সম্রাট পাগলের মতো হাসে। তিশা কাচুমাচু হয়ে তাকিয়ে আছে। সম্রাট জান, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। সম্রাট খাবার আনতে যায় আর তিশা কান্না করতে করতে বলে, আল্লাহ, কেন এমন হলো? কোনো পাপের শাস্তি পাচ্ছি আমি? শেষে কি না একটা পাগল আমার স্বামী? একটা পাগল সাইকোকে আমি ভালোবাসলাম। কি করব এখন আমি? তুমি আমাকে পথ দেখাও। কিছুই করতে পারবে না জান। রুমে ঢুকতে ঢুকতে সম্রাট বলে, তিশা, আমাকে যেতে দাও। সম্রাট রাগী দৃষ্টিতে তাকায়। ভয় পেয়ে তিশা চুপ হয়ে যায়। সম্রাট খাবার নিয়ে তিশার পাশে বসে। সম্রাট, দেখি জান, হা করো। তিশা, বলেছি না আমি খাবো না। সম্রাট শান্ত গলায় বলে, বেবি, আমি হা করতে বলেছি। তিশা, আমি খাবো না, শুনেছ? সম্রাট, মাই লাভ, হা করো। তিশা, খাবো না, খাবো না। সম্রাট, আমি হা করতে বলেছি, হা কর। চিৎকার করে বলে সম্রাট ভতে তিশা তাড়াতাড়ি হা করে। সম্রাট মুচকি হেসে তিশাকে খাইয়ে দেও। তিশাও লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নে। খাওয়া শেষে সম্রাট নিচে যায় প্লেট রাখতে, ফোনটা রুমেই রেখে যায়। এই সুযোগে তিশা ফোন নিয়ে নীলকে ফোন দেয়। নীল ফোন রিসিভ করতেই তিশা বলে, ভাইয়া, কোথায় তোমরা? আমাকে এখান থেকে নিয়ে যাও। শুভ একটুও ভালো না, ও আমাকে মারেও। একটা পাগল ভাইয়া, নিয়ে যাও। আর শুভ আসলে সম্রাট এসে ছো মেরে ফোন নিয়ে নেও। তিশা ও আর বলতে পারে না শুভ আসলে সম্রাট। সম্রাট রেগে তিশাকে ধরে বলে, কি করছিলে তুমি? তিশা, ঠিকই করেছি, আমি থাকব না। সম্রাট থাকতে তো তোমাকে হবেই জান। বলে সম্রাট বাঁকা হাসে। 2 ঘন্টা পরই নীল, অভি, আবির আর কল্লোল চলে আসে। সেই তিশাকে ডাকতে থাকে। ওদের মাথায় রক্ত চেপে গিয়েছে যখন তিশা বলেছে শুভ ওকে মারে। এদিকে রুমে, সম্রাট, প্লিজ জান, আমাকে ছেড়ে যেও না। তিশা কিছু না বলে নিচে যায়। ওর ভাইয়াদের দেখে জড়িয়ে ধরে। নীল, মিষ্টি কলিজা, শুভ কোথায়? আবির, হ্যাঁ, মিষ্টি কোথায় শুভ? অভি, ওর সাহস কি করে হয় তোমার গায়ে হাত তোলে? আজ তো ওর হাত আমি ভেঙে ফেলব। এর মাঝে সম্রাট নেমে আসে। সম্রাটকে দেখেই অভি এগিয়ে যায় আর তিশা হঠাৎ খিলখিল করে হেসে ওঠে। তিশার হাসি দেখে সবাই ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, শুধু সম্রাট ছাড়া। সম্রাট বাঁকা হাসি দেয়। অভি বোন, তুমি হাসছ কেন? তিশা, আমার কথা তোমরা সত্যি ভেবেছ? কল্লোল, মানে কি মিষ্টি সোনা? তিশা, আসলে তোমাদের অনেকদিন দেখি না, এমনি বললে হয়তো আসতে না, তাই নাটক করলাম। তোমরা বিশ্বাসও করে নিলে। বলে আবার হাসে তিশা। ঠাসস। তিশা গালে হাত দিয়ে ছলছল চোখে তাকিয়ে বলে, ভাইয়া, তুমি আমাকে মারলে? সম্রাট হাতের মুঠি বন্ধ করে নেয়। ওর চোয়াল শক্ত হয়ে গিয়েছে, তবুও নিজেকে কন্ট্রোল করে রেখেছে। আবির, ভাইয়া, কি করলে তুমি? নীল, আবির, তুই চুপ করার। হ্যাঁ, মারলাম তোমাকে, আর আমি কোনো ভুল করিনি। এভাবে মিথ্যে কেন বললে তুমি? তুমি জানো তোমার মিথ্যে শুনে। নীল কিছু একটা ভেবে থেমে আবার বলল, মিষ্টি কলিজা, আই এম সরি, আমার তোমাকে থাপ্পড় মারা উচিত হয়নি। এবার তুমি বলো তো সত্যিটা কি? তুমি সত্যি মজা করেছ তো? নাকি ফোনে যেটা বলেছ সেটা ঠিক? সম্রাট এবার ঘাবড়ে গেল। নীলের কাছে এসে অভিনয় করে বলল, ভাইয়া, এসব কি বলছো তুমি?
তোমার মনে হয় আমি বেবিকে মারব? বেবি তুমি কিছু বলবে না? তিশা হ্যাঁ আমি মজা করেছি। কল্লোল তাহলে আমরা আসি আজ। সম্রাট আরে নাকি বলছো? আজকে থাকো প্লিজ। অভি না আজ যেতে হবে কাজ আছে। ওরা চারজন চলে যায়। তিশা রুমে গিয়ে কান্না করতে থাকে। সম্রাট রুমে এসে তিশার পাশে বসে তিশা সম্রাটের কলার ধরে বলে, খুশি হয়েছ তুমি? এটাই তো চেয়েছিলে না আমার ভাইয়া আমাকে মারুক? তোমার জন্য আমি আজ প্রথমবার আমার ভাইয়াদের কাছে মিথ্যে বললাম। এবার ভাবছেন তো তিশা মিথ্যে কেন বলল? চলুন দেখে নেই কি হয়েছিল। একটু আগে সম্রাট বাঁকা হেসে ড্রয়ার থেকে একটা পিস্তল বের করে। তিশা ভয় পেয়ে 2 কদম পিছিয়ে যায়। তা দেখে সম্রাট বলে, রিল্যাক্স জান, ভয় পেও না, এটা তো তোমার জন্য না। তিশা তা তাহলে? সম্রাট এটা তোমার 4 ভাইয়াদের জন্য। তিশা মা মানে? সম্রাট জানালা দিয়ে নিচে তাকাও। তিশা নিচে তাকিয়ে দেখে ওর ভাইয়ারা। তিশা ভয় পেয়ে যায় কারণ সম্রাট খুনিস ও খুন করতেই পারে। সম্রাট এটা দিয়ে ওদের উপরে পাঠিয়ে দেব। তিশা না তুমি কিছু করবে না। সম্রাট তাহলে আমি যা বলছি সেটা করো, না হলে তুমি ওদের কাছে পৌঁছাবে। আমি যে মাফিয়া সম্রাট খান সেটাও বলবে, বাট ওরা কিছু করতে পারবে না কারণ আমি ওদের এই পিস্তলের 4টা গুলি দিয়ে এই পৃথিবী থেকে সরিয়ে দেব। তিশা না তুমি যা বলবে আমি করব। সম্রাট গুড, সো কাম উইথ মি। এরপর কি হয়েছে সবার জানা। এখন তিশা আমি তোমাকে ঘৃণা করি বলে বেকনিতে চলে যায়। সম্রাট একটা দীর্ঘশ্বাস ছাড়ে। রাতে সম্রাট ছাদে দাঁড়িয়ে আছে। রাত এখন একটা। সম্রাটের চোখে ঘুম নেই। কদিন শুভ হয়ে তিশার ভালোবাসা পেয়েছিল, সেই কয়দিন ঘুমোতে পেরেছিল। চোখের কোনায় পানি জমে আছে। সম্রাট ভালোবাসা কি আমার জন্য না? ভালোবাসা কি পাপ আমার জন্য? কেন এমন হয় আমার সাথে? কিন্তু আমি তোমাকে হারাতে পারবো না জান, তুমি কোথাও যেতে পারবে না। যেদিন তুমি চলে যাবে সেদিন আমি তোমাকে মেরে ফেলব। তবে তুমি ভেবো না তোমাকে মেরে আমি সুখে শান্তিতে বেঁচে থাকবো। তোমাকে মেরে আমিও মরব। তুমি যেতে চেও না জান, প্লিজ। সম্রাট পুরো বাড়ি গার্ড দিয়ে ঘিরে রেখেছে যাতে তিশা না পালাতে পারে। 10 দিন পর সম্রাট তিশাকে অনেক বুঝিয়েছে, কিন্তু ও 7 বছর আগে কি হয়েছিল সেটা চেয়েও বলতে পারেনি। তিশা শোনেনি। নিলয় আর ওর বাবা আবার বিদেশ চলে গিয়েছে। সম্রাট অফিস থেকে এসে রুমে গিয়ে অবাক। তিশা লাল রঙের একটা শাড়ি পরেছে, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে কাজল। সম্রাট আমি কি স্বপ্ন দেখছি? তিশা মোটেও না, এটা সত্যি। সম্রাট আবারও অবাক হল। তিশা এবার বলো আমাকে কেমন লাগছে? সম্রাট জান তুমি সেজেছ? তুমি আমার সাথে ঠিকমতো কথা বলছ? তিশা হ্যাঁ সম্রাট আমি বুঝেছি তুমি আমাকে সত্যি ভালোবাসো, তাই আমি ঠিক করেছি আমি এখানেই থাকব। সম্রাট তিশাকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ সো মাচ জান, আমি যে কতটা খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। তিশা আই লাভ মোর দ্যান ইউ। সম্রাট মুচকি হাসল। তিশা এখন যাও, ফ্রেশ হয়ে এসো। সম্রাট জি ম্যাডাম। সম্রাট ফ্রেশ হতে গেল। তিশা সম্রাটের কোট ঠিক করে রাখল। সম্রাট ফ্রেশ হয়ে আসার পর তিশা বলল, চলো তোমার পছন্দের সব খাবার তৈরি হয়েছে আজ। সম্রাট রিয়েলি? তিশা হুম চলো দেখতে পাবে। সম্রাট খেতেও পারব। তিশা পাগল এখন চলো। এরপর ওরা একসাথে নিচে যায়। তিশা সম্রাটের দাদুভাইকে ডেকে আনে। এরপর 3 জন খাওয়া শেষ করে সম্রাট আজ অনেক খুশি। তিশা ওকে বুঝেছে, ওর ভালোবাসা বুঝেছে। সম্রাট থ্যাংক ইউ আল্লাহ। তিশা সম্রাট চলো না বাইরে যাই। সম্রাট কেন? তিশা ঘুরতে প্লিজ। সম্রাট ওকে চলো। সম্রাট তিশাকে নিয়ে বাইরে যায়। সম্রাট ভেবেছিল তিশা পালাতে চাইবে, কিন্তু না, যতক্ষণ ওরা বাইরে হেঁটেছে ততক্ষণ তিশা সম্রাটের হাত ধরে রেখেছিল। সম্রাট স্বস্তির নিঃশ্বাস ফেলল।
সম্রাট তাহলে যান আর পালাবে না, সত্যি যান, আমার সাথে থাকবে মনে মনে। ওরা ঘুরে বাড়ি চলে আসে। সম্রাট গার্ডদের রাখে, বাট তিশাকে আগের মতো পাহারা দিতে বারণ করে তিশা কলেজে যেতে চাইলে ওকে যেতে দিতে বলে। এভাবে আরও 10 দিন কেটে গেল। আজকে সম্রাট বাইরে যাচ্ছে, তবে অফিসে না একজনকে খুন করতে তিশা মুখ ফুলিয়ে বসে আছে। সম্রাট কি হলো জান? তিশা, তুমি অফিসে না গেলে হয় না আজ? সম্রাট তো খুশিতে গদগদ, বাট ওর যেতেই হবে তাই বলল। না জান, আমার যেতে হবে। তিশা নিজের ব্যাগ নিয়ে এসে বলল। তাহলে আমাকে কলেজে পৌঁছে দিতে হবে। সম্রাট, ওকে যান, আমি তোমাকে নিয়েও আসব। সম্রাট তিশাকে কলেজে দিয়ে নিজের কাজে গেল। এদিকে তিশা রহস্যময় হাসি দিয়ে বলল, বাই মাই ডিয়ার ক্রাশ হাজবেন্ড। তিশা বেরিয়ে নিজেদের বাড়ি গেল। তিশা, ভাইয়া আমি রেডি। অভি, ওকে তাড়াতাড়ি চলো। ওরা 4 ভাই আর তিশা এয়ারপোর্ট গেল। তিশা এই 10 দিন সম্রাটের সাথে নাটক করেছে যাতে সম্রাট ওকে বাইরে একা ছাড়ে আর ওর ভাইয়াদেরও বলে সব, কিন্তু ও চায় না সম্রাটের কোনো ক্ষতি ওর ভাইয়ারা করুক, তাই ও দেশ ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করে তিশা প্লেনে বসে আছে। থাইল্যান্ড চলে যাচ্ছে। একটু পর প্লেন ছেড়ে দেয় আর সম্রাট জানতেও পারল না। নিজের কাজ শেষ করে সম্রাট কলেজে আসে। কলেজে এসে জানে তিশা নাকি ক্লাসে যায়নি, গেট থেকেই বাড়ি চলে গিয়েছে। সম্রাট ভাবে তিশা হয়তো অসুস্থ ছিল, তাই তাড়াতাড়ি গাড়ি নিয়ে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে শোনে তিশা বাড়ি আসেনি। সম্রাট তবুও রুমে চলে যায়। হঠাৎ ওর চোখ যায় বিছানায় থাকা একটা কাগজের দিকে। এটা তিশা রুম থেকে বের হওয়ার সময় রেখেছে। এটা সম্রাট তখন দেখেনি, কারণ সম্রাট আগে বের হয়েছিল। সম্রাট কাগজটা খুলে দেখে কিছু লেখা। সরি মাই ডিয়ার হাসবেন্ড, আমি তোমার সাথে থাকতে পারলাম না, কারণ তোমার মতো পাগলের সাথে কোনো সুস্থ মানুষ থাকতে পারে না। আমি তোমার সাথে এই 10 দিন নাটক করেছি যাতে আমি বাইরে বের হতে পারি। তুমি আর আমাকে খুঁজে পাবে না, কারণ আমি চলে যাচ্ছি। গুড বাই। চিরকুটটা পড়ে সম্রাট স্তব্ধ হয়ে গেল। চোখ থেকে গড়িয়ে পড়ছে নোনা পানি। ধপ করে বিছানায় বসে পড়ল। সম্রাট, নাটক করলে যান? আমাকে ফেলে চলে গেলে? কি নিয়ে বাঁচব আমি? সম্রাট বিড়বিড় করছে একা। হঠাৎ চোখের পানি মুছে বলল, আমি তোমাকে খুঁজে বের করব যান। 3 ঘন্টা পর ওরা থাইল্যান্ড গিয়ে পৌঁছালো। বাংলাদেশ থেকে সরাসরি থাইল্যান্ড যেতে 3 ঘন্টা লাগে। ওরা প্রথম দিন তাই থাইল্যান্ডের নাম নাকা হোটেলে গেল। এটা থাইল্যান্ডের টপ স্টাফ এন্ড সার্ভিস ফার্স্ট হোটেল। ওরা রুম বুক করে রেস্ট করল। পরের দিন ব্রেকফাস্ট শেষ করে নিজেদের থাইল্যান্ডে যেই বাড়ি আছে সেখানে চলে গেল। এদিকে সম্রাট তিশাকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। পাবে কি করে? তিশা তো বাংলাদেশেই নেই। সম্রাট পাগলের মতো হয়ে গিয়েছে। তিশার বাবা মাকে রিকোয়েস্ট করেছে যাতে ওনারা বলে তিশা কোথায়। ওনারা মিথ্যে বলেছে তিশা বাংলাদেশে আছে, পারলে খুঁজে নাও। এভাবে কেটে গিয়েছে 1 মাস। কল্লোল আর আবির বাংলাদেশে চলে এসেছে। অভি আর নীল থেকে গিয়েছে। সম্রাট বিদেশেও খুঁজেছে। তিশাকে কত খুঁজবে? সম্রাট বাড়ি ভাঙচুর করছে আর পাগলের মতো চিৎকার করে কান্না করছে। সম্রাটের দাদুভাই আটকাতে এসব দেখে উনি স্ট্রোক করে বসে। সম্রাট ছুটে আসে ওনার কাছে। দাদুভাই, এমন করিস না। সম্রাট আর বলতে পারে না, চোখ বন্ধ করে নে। সম্রাট যেহেতু ডক্টর তাই ও চেক করে যা বোঝে। দাদু বলে একটা চিৎকার দেয়, কারণ ওর দাদু মারা গিয়েছে। তো কিছু সম্রাটের এই অবস্থা মানতে পারেনি উনি। সম্রাট, দাদু প্লিজ তাকাও প্লিজ, আমাকে এভাবে একা ফেলে যেও না দাদু, আমি একা হয়ে যাব। ওপেন ইউর আইস। সম্রাট এরপর আরও হিংস্র হয়ে যায়। 3 বছর পর তিশা বসে আছে থাইল্যান্ডের মাহিদোল ইউনিভার্সিটিতে। ওয়েট করছে নিজের ফ্রেন্ডের। অতঃপর এসে হাজির হয় সেই ফ্রেন্ড সৌহাদ্র। সৌহাদ্র একজন বাঙালি ছেলে। তিশা এখন সব বুঝতে শিখেছে। বয়স 19। এখন সৌহাদ্রকে দেখে তিশা বলল, লুকিং সো নাইস। সৌহাদ্র, ইয়া তুমিও? তিশা, আমি কালকে বাংলাদেশে যাচ্ছি। সৌহাদ্র মুখ কালো করে বলে, আবার কবে আসবে? তিশা, পাপা সুস্থ হলেই চলে আসব।
ওরা কথা বলে অনেকক্ষণের পর তিশা চলে আসে। পরের দিন বাংলাদেশে চলে আসে। সবাই অনেক খুশি হয়। তিশা ভাবেরূপের সাথে দেখা করতে যাবে। এই ভাবা রুমে গিয়ে ফ্রেশ হয়ে কালো শার্ট আর কালো জিন্স প্যান্ট পরে গাড়ির চাবি নিয়ে নিজে ড্রাইভ করে বেরিয়ে যায়। তিশা হয়তো ভাবেনি কি অপেক্ষা করছে ওর জন্য। বিকেলে রূপদের বাড়ি যাওয়ায় ওখান থেকে আসতে আসতে রাত হয়ে যায়। ব্রিজের উপরে যখন গাড়ি নিয়ে আসেক্ষুনি সামনে দেখতে পায় একটা গাড়ি। এটা ওর রাস্তা আটকেছে। তিশা রেগে গাড়ি থেকে নেমে বলে, হেই হোয়াট দ্য হেল আর ইউ ম্যাড? গাড়ি থেকে যে বেরিয়ে আসে তাকে দেখে তিশা ভয় পেয়ে যায়। তিশা সম্রাট। সম্রাট আগের থেকে যেমন হিংস্র হয়েছে তেমন কিউটও হয়েছে। তিশা হা করে তাকিয়ে আছে। সম্রাট যাক চিনেছ তাহলে, বলে সম্রাট এগোতে থাকে। তিশা ব্রিজের রেলিং ধরে আছে। সম্রাট তিশার সামনে এসে বলে, ভালোবেসেছি তোমাকে, বিনিময়ে তুমি আমাকে ধোঁকা দিয়েছ। আও জান, তুমি তো আগের থেকে হট সেক্সি হয়ে গিয়েছ। তিশা শাট আপ, আমাকে যেতে দাও। সম্রাট যাবে তো তবে উপরে। তিশা ভয় ভয় বলে, মা মানে? সম্রাট নিজের পিস্তল বের করে তিশার থেকে একটু দূরে গিয়ে তাক করে বলে, তোর জন্য আমি দাদুকে হারিয়েছি, তুই আমার বিশ্বাস ভেঙেছিস। আমি বলেছিলাম নিজেকে যে তুই আমাকে ছেড়ে গেলে আমি তোকে মেরে ফেলব। সো গুড বাই। তিশা মুচকি হেসে বলে, তুমি আমাকে মারবে না আমি জানি। কিছুক্ষণের মাঝেই তিশার ধারণা ভুল প্রমাণিত হয় যখন একটা বুলেট ওর বুকে লাগে। তিশা ছলছল চোখে সম্রাটকে বলে, তুমি আমাকে মেরে ফেললে? আরও একবার তিশাকে গুলি করে তিশা ব্রিজ থেকে নিচে পড়ে যায়। সম্রাট হাঁটু গেড়ে বসে পড়ে, আমি আরও একটা কথা বলেছিলাম, তোমাকে মেরে আমিও মরে যাব। সম্রাট উঠে দাঁড়িয়ে নিজের বুকে গুলি ধরে। এরপরই আরও একটা গুলির আওয়াজে সবকিছু স্তব্ধ হয়ে যায়। রাস্তায় পড়ে আছে সম্রাট, সারা শরীর রক্তে ভিজে আছে। 6 মাস পর বেকনিতে রাতের আধারে দাঁড়িয়ে আছে তিশা। স্থির দৃষ্টি আকাশের সুন্দর চাঁদটার দিকে, চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়ছে পানি। আজকাল এটাই যেন নিয়তি হয়ে গিয়েছে। আজকাল খুব কান্না পায়। তিশার কান্না পাবে নাই বা কেন? সম্রাট যে নিখোঁজ, হ্যাঁ সেই রাতের পর তিশা বেঁচে গেলেও সম্রাটকে আর পাওয়া যায়নি। সেই রাতে তিশা যখন ব্রিজের নিচে পড়েতক্ষণ ব্রিজের নিচে একটা নৌকা ছিল আর তিশা গিয়ে সেই নৌকার উপর পড়ে আর নৌকাওয়ালা তিশাকে চিনত। তিশা মাঝে মাঝেই রূপকে নিয়ে নৌকায় ঘুরতে যেত। নৌকাওয়ালা মানুষ ডেকে তিশাকে হসপিটালে নিয়ে যায় আর হসপিটালের ডক্টর তিশার বাবাকে ফোন দেয়। এরপর সবাই হসপিটালে চলে আসে। গুলি তিশার বুকে লাগায়, অবস্থা খারাপ ছিল, ডক্টররা হাল ছেড়ে দিয়েছিল। ঠিক সেই সময় তিশা জোরে নিঃশ্বাস নেয়। ডক্টররা আবার ট্রিটমেন্ট শুরু করে কিন্তু তিশা কোমায় চলে যায়। তিশাকে নিয়ে সিঙ্গাপুর চলে যেতে বলে। আল্লাহর রহমাতে সিঙ্গাপুর নেয়ার 2 মাস পরই তিশার সেন্স আসে আর সেন্স আসার পর বাংলাদেশে এসে জানতে পারে সম্রাট নিখোঁজ। জুন মাসের 22 তারিখ রাত থেকে তিশার মনে পড়ে যায় এই রাতেই সম্রাট ওকে গুলি করেছিল। আর এটাও মনে পড়ে ও ব্রিজ থেকে পড়ে যাওয়ার পর সাথে সাথে ও সেন্স হারায়নি, তাই ও ব্রিজের উপরে আরও একটা গুলির আওয়াজ শুনতে পেয়েছিল। এরপর তিশা সেন্সলেস হয়ে যায়। 2 মাস পর যখন সেন্স আসে তিশার আর ও যখন জানে সম্রাট নিখোঁজ, তখন তিশা সম্রাটদের বাড়ি গিয়েছিল কিন্তু ও বাড়ি কেউ নেই, জনমানব শূন্য। বাইরে থেকে তালা মারা, যে সেটা নয়, জনমানব শূন্য মানে সম্রাট বা ওর কেউ নেই, আছে শুধু কেয়ারটেকার রহিম চাচা। আর রহিম চাচা সবসময় চেপে যায় সম্রাটকে নিয়ে। কিছু জানতে চাইলেই উনি মুখ লুকিয়ে কান্না করে চলে যায়। তিশার ব্যাপারটা ভালো লাগে না। তিশা, কেন সেই রাতে আমাকে তুমি মারতে চেয়েছিলে? কেন গুলি করেছিলে? আর গুলি করে কোথায় চলে গেলে? তিশা কান্না করতে করতে বলে, হয়তো ও মাফিয়া সম্রাট খানকে ঘৃণা করত কিন্তু ও শুভ আহমেদকে তো ভালোবাসত। সম্রাটই তো শুভ সেজেছিল। তিশা, কেন আমার জীবনটা এমন হলো? যাকে ভালোবাসলাম তাকেই ঘৃণা করতে হলো। আসলে কি ঘৃণা করতে পেরেছি? না পারিনি, তাহলে আজ তার জন্য কাঁদতাম না। আল্লাহ, আমি জানি না কোথায় সম্রাট, কিন্তু তুমি ওকে ভালো রেখো প্লিজ। তিশা বেলকনি থেকে এসে বিছানায় বসে ভাবল কাল আবার রহিম চাচার কাছে যাবে আর কাল জেনেই ছাড়বে সম্রাট কোথায়। এদিকে তিশার সব কথা ওর মা শুনে খুব কষ্ট পায়। নিজের মেয়ের এভাবে কান্না কোনো মা পারবে না সহ্য করতে। উনি গিয়ে আরশাল চৌধুরীকে সব বলে। পরের দিন তিশা গাড়ি নিয়ে সম্রাটদের বাড়ি চলে আসে। সেই রহিম চাচাকে ডাকে।
রহিম চাচা বৌমা তুমি? তিশা সম্রাটের বউ, তাই বৌমা বলে, আর তিশা ও কিছু বলে না। তিশা চাচা আমি তো তোমার মেয়ের মতো বলো। রহিম চাচা হ্যাঁ মা, আমি তোমাকে সবসময় আমার মেয়ের মতো ভাবি। তিশা তাহলে আজ একটা সত্যি বলবে চাচা? রহিম চাচা কি সত্যি? তিশা আগে কথা দাও, সত্যি বলবে। রহিম চাচা কথা দিলাম সত্যি বলবো। তিশা সম্রাট কোথায় চাচা? অমনি রহিম চাচার মুখ কালো হয়ে যা, চোখের কোণে পানি ছলছল করছে। তিশা রহিম চাচার হাত ধরে বলে, চাচা আজ আমাকে বলো, আমি আর পারছি না এভাবে, প্লিজ বলো কোথায় সম্রাট? রহিম চাচা সত্যিটা তুমি মানতে পারবে না মা। তিশা ভয় পেয়ে যায়, কাপা গলায় বলে, তুমি বলো চাচা। রহিম চাচা ছোট সাহেব আর নেই মা। তিশা স্তব্ধ হয়ে যায়, চেঁচিয়ে বলে ওঠে, এসব কি বলছো রহিম চাচা? রহিম চাচা হ্যাঁ মা, 6 মাস আগেই গুলি লেগে উনি মারা গিয়েছে। ওনার শরীরে মোট 6টা গুলি লেগেছিল। ডক্টর 5টা গুলি বের করলে ওনার মাথায় যেই গুলি লেগেছিল সেটা নাকি বের করতে পারেনি, তাই ওনাকে লন্ডন নিয়ে যায়, কিন্তু 1 সপ্তাহ পর ওনার লাশ আনে বাড়ি। তিশার মাথায় আকাশ ভেঙে পড়ে। তিশা জোরে কান্না করতে করতে বলে, না এটা হতে পারে না, তুমি মিথ্যে বলছ। রহিম চাচা মিথ্যে না, আমার সাথে চলো বুঝবে। তিশা কোথায় যাব? রহিম চাচা চলো, গেলে জানতে পারবে। রহিম চাচা তিশাকে নিয়ে সম্রাটদের পারিবারিক কবরস্থানে যায়। তিশা চারপাশে ঘুরে ঘুরে দেখছে। একটা কবরে চোখ যায় যেটাতে লেখা মৃত খলিল খান সম্রাটের দাদুভাইয়ের কবর। একটা কবরের সামনে এসে রহিম চাচা বলে, এটা দেখো বৌমা। উনি সরে যায় আর তিশা যা দেখে তা দেখে ওর বুঝতে বাকি থাকে না রহিম চাচা যা বলেছে সব সত্যি। তিশা চিৎকার করে বসে পড়ে, ওই কবরে লেখা আছে মৃত সম্রাট খান আয়াশার মরার তারিখও লেখা জুন মাসের 29 তারিখ। তিশা চিৎকার করে কান্না করছে। তিশা সম্রাট এটা হতে পারে না, আমি কেন বুঝলাম না তোমাকে? কেন তোমাকে রেখে চলে গেলাম? সম্রাট তুমি না আমার চোখের পানি সহ্য করতে পারো না? দেখো না আমি কান্না করছি, তুমি মুছে দেবে না বলো? তুমি কি করে মরতে পারো? তুমি মরতে পারো না সম্রাট। তিশা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়ে। নীল ও চলে আসে, কারণ নীল অনেকক্ষণ আগেই তিশাকে ফলো করে এসেছে। নীল দৌড়ে গিয়ে তিশাকে ধরে তিশা নীলের বুকে ঢলে পড়ে। নীল তিশাকে কোলে নিয়ে গাড়িতে শুয়ে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। নীল ডক্টর আমার বোন। ডক্টর মানসিক চাপ থেকে উনি সেন্সলেস হয়েছে, প্রেশার তো একদম লো, শরীর ও উইকোনাকে ঠিকমতো খাওয়াবেন। নীল জি ডক্টর। নীল তিশাকে নিয়ে বাড়ি যায়। বাড়ি নিয়ে বিছানায় শুয়ে দেওসবাই চলে এসেছে তিশার রুমে। বাড়ি আনার পরই তিশার সেন্স আসে। তিশা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সবাই অস্থির হয়ে পড়ে ওর কান্নায়। অভি বোন কেন কাঁদছ? আবির মিষ্টি বলো প্লিজ, কেন কাঁদছ? কল্লোল মিষ্টি সোনা বলো না। আরশাল চৌধুরী মামনি কেউ কিছু বলেছে? নীল পাপা আমি বলছি। সবটা শুনে সবাই হতবাক। অভি ওয়াট কি বলছিস তুই? কল্লোল সম্রাট মারা গিয়েছে? নীল হ্যাঁ 6 মাস আগেই, আর তাই মিষ্টি কলিজা কাঁদছে। কণিকা চৌধুরী ছেলেটা মরে গেল? আবির মাম্মা আমি তো বিলিভই করতে পারছি না। তিশা এই সব আমার জন্য হয়েছে, সম্রাটের মৃত্যুর জন্য আমি রেসপন্সিবল। ও আমাকে সত্যি ভালোবাসত, তবুও আমি ওকে ছেড়ে গেলাম। কণিকা চৌধুরী এখন বুঝে কি হবে? অভি কিন্তু বোন তোমাকে তো সম্রাট গুলি করেছিল সেদিন। কল্লোল তবুও তুমি ওকে নিয়ে ভাবছ? আবির একদম তাই, কেন ভাবছ মিষ্টি? তিশা কারণ সম্রাট আমার স্বামী। বলে তিশা আবার কাঁদতে থাকে। সবাইকে রুম থেকে চলে যেতে বলে বাধ্য হয়ে সবাই চলেও যায়। তিশা হাঁটুতে মুখ গুজে কান্না করছে।
এভাবে কেটে গিয়েছে আরও 10 দিন। তিশাকে নিয়ে সবাই এখন টেনশনে আছে, ঠিকমত খায় না, রুমের দরজা দিয়ে বসে থাকে, আগে কান্না করলেও কাউকে বুঝতে দিত না, সবার সামনে ঠিকই হাসি মুখে থাকত, এখন তো জোরে জোরে কান্না করে ওঠেও, ক্ষণ বুকের ভেতরে কষ্টটা বেশি লাগে, ক্ষণ আর সইতে না পেরে চিৎকার করে কান্না করে। তিশার বাবা মেয়েকে নিয়ে টেনশন করে অসুস্থ হয়ে গিয়েছে। ড্রয়িং রুমে বসে আছে সবাইয়ের মাঝে সৌহার্দ্র আসে, সৌহার্দ্রকে দেখে নীল আর অভি চিনতে পারে, তাই বলে, সৌহার্দ্র তুমি? সৌহার্দ্র, হ্যাঁ, গতকাল রাতেই এসেছি। আরশাল চৌধুরী, ওকে নীল? নীল পাপা ও তিশার ফ্রেন্ড, বাট ও তিশার 3 বছরের সিনিয়র। সৌহার্দ্র, আসসালামু আলাইকুম আঙ্কেল। আরশাল চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। সৌহার্দ্র এদিক ওদিক তাকাচ্ছে, তিশাকেই খুঁজছে না পেয়ে বলে, নীল ভাইয়া, তিশা কোথায়? সবাই চুপ হয়ে যায়। সৌহার্দ্র আবার জিজ্ঞেস করে, অভি, তিশা ওর রুমে আছে। সৌহার্দ্র, ওকে ডেকে দাও প্লিজ। নীল, ও আসবে না। সৌহার্দ্র অবাক হয়ে বলে, কেন, ও কি আমার সাথে কথা বলতে চায় না? নীল, সৌহার্দ্র, তিশার সম্পর্কে তুমি অনেক কিছুই জানো না। সৌহার্দ্র, কি জানি না? অভি, আগে তুমি বসো, এরপর বলছি। সৌহার্দ্র বসে নীল সব বলতে শুরু করে, সব শুনে সৌহার্দ্র শকট হয়ে বলে, তিশা ম্যারিড? আবির, হ্যাঁ ম্যারিড। সৌহার্দ্র, আই ডোন্ট কেয়ার। তিশার অতীতে কি ছিল, আমি যাচ্ছি ওর কাছে, ওর রুম। কণিকা চৌধুরী সিঁড়ি দিয়ে উপরে উঠে একটু এগিয়ে রাইট সাইডে। সৌহার্দ্র, থ্যাংক ইউ আন্টি। সৌহার্দ্র উপরে তিশার রুমের সামনে গিয়ে তিশাকে ডাকে, তিশা প্লিজ চলে যাও, আমি একা থাকতে চাই। সৌহার্দ্র, তিশা ওপেন দ্য ডোর, ইটস মি, ইউ আর বেস্ট ফ্রেন্ড সৌহার্দ্র। তিশা অবাক হয়ে এসে দরজা খোলে, পরিবারের সবাই অবাক হয়ে যায়, হাজার চেষ্টা করলেও তিশা দরজা খোলে না, আর সৌহার্দ্র একবার বলাতে দরজা খুলে দিল, কিন্তু তিশা তো দরজা খুলেছে, সৌহার্দ্রে তো দূর থেকে এসেছে তাই। তিশা, সৌহার্দ্র তুমি? সৌহার্দ্র, আগে সরো, রুমে যেতে দাও। রুমে গিয়ে সৌহার্দ্র হা করে তাকিয়ে আছে, সম্পূর্ণ রুম অগোছালো, বেডশিট ফ্লোরে, মোট কথা গরুর গোয়াল মনে হচ্ছে। সৌহার্দ্র, হোয়াট দ্য হেল? তিশা, অ্যাকচুয়ালি সৌহার্দ্র, আমি সব জানি, কোনো ব্যাপার না, ওয়েট, আমি সব গুছিয়ে দিচ্ছি। তিশা, হারে না, আমি করে নেব। সৌহার্দ্র, আমি করছি। সৌহার্দ্র এক এক করে সব গোছায়, তিশা অবাক হয়ে দেখছে। তিশা, তুমি কি করে পারো? সৌহার্দ্র, আমি সব পারি। আর তোমার কি অবস্থা? তোমাকে এভাবে দেখলে তোমার পরিবারের লোকের কষ্ট পায়, তুমি বোঝো না? তিশা, তোমার 3 ভাই যারা তোমাকে এত ভালোবাসে, তাদের কথা একবারও ভাববে না? তোমার পাপা অসুস্থ, তোমার টেনশনে জানো তুমি? তিশা, কি বলছো, পাপা অসুস্থ? সৌহার্দ্র, হ্যাঁ, যাও ফ্রেশ হয়ে এসো, আজকে তুমি নিচে যাবে। তিশা একটা টি শার্ট আর প্লাজো নিয়ে ওয়াশরুমে যায়, এরপর ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে গিয়ে চুলগুলো একটা ঝুঁটি করে নিচে গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে বলে, আই এম সরি পাপা। আরশাল চৌধুরী, তুমি যে আমার কাছে এসেছো, এতেই আমি খুব খুশি। তিশা সবার সাথে কথা বলে এরপর আবার রুমে চলে যায়। নীল, সৌহার্দ্র, আমি তোমাকে যা জিজ্ঞেস করি তুমি তার সঠিক উত্তর দেবে। সৌহার্দ্র, হ্যাঁ শিওর, বলো। নীল, তুমি কি তিশাকে পছন্দ করো? সৌহার্দ্র, না। নীল, তাহলে এত কিছু কেন করলে? সৌহার্দ্র, কারণ আমি তিশাকে ভালোবাসি। সবাই অবাক হয়ে যায়। অভি, সব জেনেও এটা বলছো? সৌহার্দ্র, হ্যাঁ ভাইয়া, আপনারা রাজি থাকলে আমি তিশাকে বিয়ে করব। কণিকা চৌধুরী, কিন্তু তিশা কি রাজি হবে? এর মাঝে আরশাল অসুস্থ হয়ে পড়ে। আবির, পাপা কি হলো? চেঁচামেচি শুনে তিশা চলে আসে, এসে দেখে এই অবস্থা, আরশাল চৌধুরীকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। তিশা সবথেকে বেশি কাঁদছে, ডক্টর ওনাকে ভেতরে নিয়ে যায়। 1 ঘন্টা পর ডক্টর বেরিয়ে আসে। নীল, ডক্টর, আমার পাপা? ডক্টর, উনি ব্রেইন স্ট্রোক করেছে।
আবির ওয়াট? কেমন আছে পাপা? ডক্টর দেখুন এখন উনি ঠিক আছে কিন্তু ওনাকে কোনোরকম টেনশন দেয়া যাবে না, ওনাকে কোনো চাপ দেয়া যাবে না, তাহলে কিন্তু ওনার বড় ক্ষতি হতে পারে। তিশা না ডক্টর, আমরা পাপাকে দেখে রাখব। কণিকা চৌধুরী আমরা কি ভেতরে যাব? ডক্টর হ্যাঁ যান। সবাই ভেতরে আসে। তিশা গিয়ে আরশাল চৌধুরীকে জড়িয়ে ধরে। আরশাল চৌধুরী তুমি কি চাও আমি মরে যাই? তিশা পাপা এসব কি বলছো? আমি এসব কেন চাইব? আরশাল চৌধুরী তাহলে আমি যা বলবো তুমি করবে? তিশা করব পাপা, তুমি বললে জীবনও দিয়ে দেব। আরশাল চৌধুরী জীবন দিতে হবে না, তুমি সৌহার্দ্রকে বিয়ে করো। তিশা ওর বাবাকে ছেড়ে দিয়ে বলে। এসব কি বলছো পাপা? আবির মিষ্টি রাজি হয়ে যাও, ডক্টর কি বলেছে মনে নেই? তিশা আল্লাহ এখন আমি কি করব? মনে মনে। তিশার বাবা আবার অসুস্থ বোধ করে ভয় পেয়ে তিশা বলে ওঠে, আমি রাজি পাপা, তুমি যা বলবে আমি তাই করব। বলে তিশা বেরিয়ে গিয়ে কান্না করতে থাকে। নীল পাপা তুমি কি সত্যি অসুস্থ? আরশাল চৌধুরী মানে? নীল নাকি মিষ্টি কলিজাকে বিয়েতে রাজি করানোর জন্য নাটক করলে? আরশাল চৌধুরী নীল কি বলছো তুমি? নীল সরি পাপা। 2 দিন পর আরশাল চৌধুরীকে বাড়ি নিয়ে যায় সৌহার্দ্র ওর পরিবারকে সব বলে। ওনারা এসে জানুয়ারির 10 তারিখে বিয়ে ঠিক করে আজ 2 তারিখ আর 8 দিন পর বিয়ের শপিং শুরু করে দিয়েছে। দেখতে দেখতে 6 দিন চলে যায়। এবার আর অত হইচই নেই। তিশা বারণ করে দিয়েছে তবুও গায়ে হলুদ করছে। আজ গায়ে হলুদ। না না আমি ওটা নেব না। এভাবেই বাচ্চাদের মতো প্রলাপ বকছে একটি ছেলে, কারণ ওকে ইনজেকশন দিতে চাইছে। ছেলেটি আমি পাগল না, আমি ওটা নেব না। যে ইনজেকশন দিতে চাইছে সে একজন ডক্টর। এটা নাও তুমি ঠিক হয়ে যাবে, তুমি তো একজন পাগল। ছেলেটি নো আই এম নট ম্যাড বলে ছেলেটি ছুটতে থাকে। তাই দেখে ডক্টর কাউকে ডাক দেয়। সাথে সাথে কয়েকজন ভেতরে আসে। তাদের দেখে ছেলেটি ভয় ঢোক গিলে বাচ্চাদের মতো বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি ওটা নেব না, ওটা নিলে আমার শরীর খুব ব্যথা করে। ডক্টর তোমরা ওকে ধরো। সবাই গিয়ে ছেলেটিকে চেপে ধরে আর ডক্টর ইনজেকশন পুশ করে দেয়। এটা এমন একটা ইনজেকশন যেটা দিলে শরীর অকেজো হয়ে যাবে, কিন্তু ওনারা বোঝে না এখনো হচ্ছে না কেন। এদিকে ইনজেকশন দেওয়ার পর ছেলেটি ছটফট করছে, আস্তে আস্তে চোখ বন্ধ করে বলে পড়ে। আজকে তিশার বিএসবাই নিজেদের কাজে ব্যস্ত। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। তিশা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। একটু পর তিশাকে সাজাতে আসে বর। আসার কথা শুনে সবাই নিচে চলে যায়। রূপকেও সাথে নিয়ে যায়। তিশা বিছানা থেকে উঠে যায়। একটু পর আবার বিছানায় বসে চোখের পানি মুছে মুচকি হাসে। সবাই আবার উপরে আসে তিশাকে নিতে। তিশাকে নিয়ে স্টেজে আসে। তিশা স্থির হয়ে সবার সাথে যায়। স্টেজে নিয়ে তিশাকে বসিয়ে দেয়। একটু পর কাজী চলে আসে। কাজী এসে সৌহার্দ্রর কাছে যায়। সৌহার্দ্রকে কবুল বলতে বললে সৌহার্দ্রর সাথে সাথে বলে দেয়। এবার আসে তিশার কাছে। তিশাকে কবুল বলতে বলছে। তিশা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বারবার বলতে বলার পরও যখন বলে না তখন আরশাল চৌধুরী এসে বলে, মামনি কবুল বলছো না কেন? এর মাঝে গুলির শব্দ শুনে সবাই পিছনে তাকায়। প্রায় 30 জন হবে যাদের গায়ে কালো পোশাক। সবাই বাইকে বসে আছে, হাতে পিস্তল। সবাই বাইক থেকে নেমে রাস্তা করে দেয়। আর তখন সেখানে ঢোকে মাস্ক পরা একজন, যার হাতে পিস্তল। এখনো ধোয়া উঠছে। কালো শার্ট পরা, তার উপরে কালো জ্যাকেট, কালো জিন্স প্যান্ট, চোখে কালো সাইন গ্লাস, মুখে কালো মাস্ক পরা। ছেলেটা স্টাইল করে ভেতরে ঢোকে। ভেতরে ঢুকেই একটানে মাস্ক খুলে ফেলে দেওসবাই হা করে তাকিয়ে আছে। তিশা সম্রাট? তিশা শকট হয়ে তাকিয়ে আছে। হাইনি আর কেউ না, সম্রাট খান। সম্রাট ভেতরে গিয়ে তিশার বাবাকে বলে, হোয়াট দ্য হেল ফাদার ইন ল, আমার ওয়াইফকে আরেকজনের সাথে আপনারা বিয়ে দিতে চাইছেন? দিস ইজ নট ফেয়ার রাইট। আরশাল চৌধুরী তুমি বেঁচে আছো? সম্রাট কেন মরে যাওয়ার কথা ছিল আমার? বলেই সম্রাট হেসে দেয়। এরপর দাঁতে দাঁত চেপে বলে,
একমায় আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নেই এই সম্রাট খানকে মারার সবটা তো আমি বের করবই। আমার ওয়াইফকে বিয়ে দেবেন আর আমি চুপচাপ থাকব? নো স্টেজে যে আছে ও আর কারো নামাফিয়া সম্রাট খানের ওয়াইফকে কি করে বিয়ে দেবেন? সম্রাট ধীর পায়ে তিশার কাছে যায়, মুচকি হাসি দিয়ে বলে, আমি একজন মাফিয়া তাই তুমি আমাকে ঘৃণা করো? আচ্ছা একটা কথা বলো তো, মাফিয়া হয়ে কেউ জন্মায়? তিশা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। সম্রাট, এই আমি 10 বছর আগেও মারামারি ভয় পেতাম, অথচ আজ আমি একজন মাফিয়া। কিন্তু কেন? কখনো জানতে চেয়েছ তুমি? তুমি না আমাকে ভালোবাসতে? যখন শুভ হয়েছিলাম তখন? সেই ভালোবাসা থেকে একবার জানতে চাইতে, কিন্তু না, আমার সাথে প্রতারণা করে আমাকে ধোঁকা দিয়ে চলে গেলে। আমি এতটা ভেঙে পড়েছিলাম, সেটা সহ্য করতে না পেরে আমার দাদু মারা গেল। তুমি জানো আমি কেন মাফিয়া হয়েছিলাম? তাহলে শোনো, 10 বছর আগে আমি, আমার মম, ড্যাড আর আমার এক মায় আদরের বোন শ্রেয়া একটা হাসি খুশি পরিবার ছিলাম আমরা। আমার বোন ছিল আমার 2 বছরের ছোট, দাদু তখন বিদেশে চাচুর কাছে ছিল, সবকিছু ভালো চলছিল। একদিন আমি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি যাই, বাড়ি ঢোকার সাথে সাথে কেউ আমাকে পিছন থেকে আমার মাথায় আঘাত করে, সাথে সাথে আমি সেন্সলেস হয়ে যাই। যখন সেন্স ফেরে, নিজের মম, ড্যাডার একমায় আদরের বোনের মৃতদেহ আমার চোখের সামনে দেখতে পাই। ওরা আমার বোনকে ধর্ষণ করে মেরে ফেলেছিল, আমি আমার পরিবারের বিভৎস দেহ দেখেছিলাম। শুধু তাই না, ওরা একটা ভিডিও রেখে গিয়েছিল যেটাতে ওরা নিজেদের কাভার করে রেখেছিল, যার জন্য আমি জানি না ওরা কারা ছিল। ভিডিওতে মমকে ছুরি দিয়ে মারতে দেখি, ড্যাডকে পিস্তল দিয়ে গুলি করে। আর আমার বোনেরটা ওসব দেখতে পারিনি, ওদের আমি নিজের হাতে দাফন করেছিলাম। রাস্তায় দাঁড়িয়ে কান্না করছিলাম। অমিতক্ষণ আমার বয়স ছিল 18। এর মাঝে একটা গাড়ি আমাকে ধাক্কা দেয়, আমি মুখ থুবড়ে রাস্তায় পড়ি। সেন্স আসার পর জানতে পারি আমি 5 দিন সেন্সলেস ছিলাম। কেউ একজন আমাকে বাঁচিয়েছে, আর যে বাঁচিয়েছিল সে একজন মাফিয়া ছিল। ওনার সাহায্যে আমিও হয়ে যাই একজন মাফিয়া। মাস পেরিয়ে চলে যায় বছর, আস্তে আস্তে আমি হিংস্র হয়ে যাই। এবার তুমি বলো আমার কি দোষ? আরে আমি সব পেয়েও হারিয়েছি। আমার জায়গায় আপনি থাকলে কি করতেন নীল ভাইয়া? অভি ভাইয়া আপনি কি করতেন? সবাই মাথা নিচু করে আছে, বার চোখেই পানি। সম্রাট কান্না করতে করতে বসে পড়ে বলে, তুমিও আমাকে বুঝলে না জান? আমি মৃত জেনে বিয়ে করতে গেলে অন্য কাউকে? বাট জান, বেঁচে তো আছি, আমি তোমার কাছে আসতে পারিনি কেন পড়ে বলবো? সম্রাট হুট করে দাঁড়িয়ে চোখ মুখ লাল করে দাঁতে দাঁত চেপে বলে, কিন্তু আমি তো সেটা হতে দেব না। তুমি কি করে বিয়ে করবে? বলে তিশাকে টান দিয়ে স্টেজ থেকে নামিয়ে বলে ওঠে, আমার বউকে আমি নিয়ে যাচ্ছি। তিশাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তিশা সম্রাট আমার কথা। এর মাঝে তিশা কাশতে শুরু করে, কাশতে কাশতে মুখে হাত দেয়, মুখ দিয়ে গলগল করে রক্ত পড়ছে। তিশা ঠাস করে নিচে পড়ে যায়। সম্রাট জান কি হয়েছে? রক্ত? তিশা অনেক দেরি করে ফেলেছ আসতে। তিশা চোখ বন্ধ করে নেয়। সম্রাট জাননন। এদিকে সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। টু বি কন্টিনিউড।